এই তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, ভালো জায়গার থেকে পড়াশোনা করছো, বাবা মা এত টাকা খরচ করছে তোমার পিছনে, তুমি কিছু করো না কেন? ব্যবসায়ী করবা, তাহলে পড়াশোনা করে লাভ কি? আমি যখন পড়াশোনা শেষ করে ঢাকায় আসি তখন প্রায় ২ বছরের মতো আমি বেকার থাকি এবং বসেই থাকি। আমি আমার বিজনেসের অভিজ্ঞতা থেকে বলি, আমার তো আমি বেশি টাকা নিয়ে বিজনেস শুরু করেন, আমার অনলি ২৫,০০০ টাকা নিয়ে বিজনেস স্টার্ট করা। তো এই ২৫,০০০ টাকা থেকে কিভাবে আসলে কোটি টাকার বিজনেসে নিয়ে যাইতে হয়, আমার বিজনেসের ১ বছর বা ১.৫ বছর এরকম বাবা জানতো না যে আমি বিজনেস স্টার্ট করছি। তারপরে আমি অফিস দিয়ে তারপর নিয়ে আসছিলাম। আমি বলছি যে ১০ লাখ টাকা লস হয়েছে, একটা একটু ইয়েতে আছে। সে বলছে যে আরে তোমার মতো ব্যবসায়ীর জন্য এটা কোনো ব্যাপার না, আর একটা দিকে লস হলে আরেকটার দিকে ২০ লাখ চলে আসবে। আর বিজনেস করতে গেলে টাকা প্রয়োজন আছে, কিন্তু আসলে বিজনেস করতে যেয়ে যদি আমি মনে করি যে টাকাটাই আসলে বাধা আমার বিজনেসে আসে, তাহলে আসলে কারণ ইনকাম করতেছি আমি এইসব এনজয় করার জন্য। আসলে শখ যদি এখন পূরণ না করে আসলে কখন পূরণ করবো? বুড়ো বয়সে শখ পূরণ করে লাভ নেই। প্রফিট নাকি প্যাশন? প্যাশন, মানি নাকি ফেম? মানি, অনলাইন নাকি অফলাইন? অনলাইন, বোথ অ্যাকচুয়ালি। স্টার্টআপ নাকি কর্পোরেট? স্টার্টআপ, লোকাল নাকি গ্লোবাল? গ্লোবাল। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ আমাদের গেস্ট এমন একজন এন্টারপ্রেনার যার হাত ধরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী সফলতা পেয়েছে। হি ইজ দ্য ফাউন্ডার অফ কিবানশু, কিবান ট্রেড ইন্টারন্যাশনাল অ্যান্ড কেটিআই মার্কেটিং এজেন্সি। প্লিজ ওয়েলকাম মেহেদি হাসান বাবলা। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বিজনেস নিয়ে অনেক কথা বলবো এবং আশা করছি আমার পাশাপাশি আমাদের দর্শকরাও বিজনেস সম্পর্কে অনেক ছোটখাটো আইডিয়া পেয়ে যাবে। ইনশাল্লাহ দেখা যাক। আচ্ছা, ১ম এ আমার যে প্রশ্নটা আপনার কাছে থেকেই যায় যে আপনার তো আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা কুয়েট থেকে। তো এত ভালো একটা ক্যারিয়ার রেখে বা ইঞ্জিনিয়ারিং রেখে কেন এই বিজনেসের পথটাই বেছে নেয়া? প্রথমে বলি ইঞ্জিনিয়ারিংটা ভালো ক্যারিয়ার বলছো। আসলে ব্যাপারটা হয় কি, আমরা যারা পড়াশোনা করতে যাই, পড়াশোনা করতে যাই আমরা মনে করি যে আসলে পড়াশোনাটা আসলে চাকরির জন্য। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা মনে করে যে পড়াশোনাটা আসলে চাকরির জন্য, বা মানুষ মনে করে, আমাদের বাবা-মা মনে করে। কিন্তু আমি যখন আসলে পড়াশোনা কুয়েটে স্টার্ট করি তখন আসলে আমারও উদ্দেশ্য ছিল না যে আমি বিজনেসে আসবো বা এরকম আসবো। এটা আসলে উদ্দেশ্য এটা ছিল যে আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, সেখান থেকে আমি পড়াশোনা করবো। এরপরে কি করব, কোনো ধরনের স্টুডেন্টরা যেরকম কোনো ইয়ে থাকে না, আমারও সেম ওইরকমই কোনো ইন্টারেস্টিং পার্ট ছিল না যে আমি আসলে ফিউচারে কি করব। বাট আমার তার থেকেও দূরে যদি আমি যাই একটু, যে ছোটবেলায় যারা ৪ সাল ৫ সাল তখন দেখা যায় ক্লাস 4-5 এ পড়ি, তখন থেকে আসলে আমার এই বিজনেসের সাথে কানেক্টেড। তখন আমি সেই ক্লাস 4-5 এ আমি বিজনেসের সাথে, আমার আব্বুর বিজনেস আছে, কাঠের বিজনেস, সেখান থেকে আমি আসলে তার সাথে একটু, একটু করে কানেক্ট হই। তো এখানে দেখা যায় যে আমি প্রায় ভার্সিটিতে ওঠার আগে অনেকখানি বিজনেস নিয়ে আমার স্টাডি করা বলো, যে কাজ করা বলো, বিজনেসে কাজ করা, সেটা আমি আসলে করে আসছি। এখন বলা যায় যে এই ক্যারিয়ার বাদ দিয়ে আসলে এই ক্যারিয়ারে আসার মানে কি? এর এর কারণ হলো একটাই, যেহেতু ছোটবেলা থেকে আমি আসলে বিজনেস ফ্যামিলিতে বড় হইছি, বিজনেসের সাথে আসলে বড় হইছি। সেখানে দেখা যায় যে আমি যখন দেখছি যে আমার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে 4th ইয়ার একটা আ ইয়া হয় যে আ ইন্টার্নশিপ বা সামথিং এরকম ইন্টার্নশিপ, কি হ্যাঁ। যেন ১৫ দিনের ছিল, আমার এফএক্স এ ছিল। তো তখন যায়ে দেখি যে আসলে চাকরির লাইফটা কিরকম। আমার জব লাইফের আসলে কোনো এক্সপেরিয়েন্স তো এখনো নাই। তো তখন আসলে জব লাইফটা দেখি যে কিরকম। দেখা যায় যে সেখানে জব লাইফটা দেখার পরে আমার আসলে তেমন একটা জব লাইফের উপর তেমন ইন্টারেস্টই জাগেনি আসলে জব করব। আর আমার ভিতরে একটা জিনিস ছিল যে কোনো সময় এরকম ছিল না যে আমি আসলে কোথাও কাজ করব, এটা আমি না ভাবতে পারতাম না। তো এখান থেকে আসলে যে বিজনেসের পেছনে খোঁজা, যে বিজনেস করব, এর কারণে আমার অনেক ক্ষতি হইছে। ক্ষতি বলতে কি, আমি যখন পড়াশোনা শেষ করে ঢাকায় আসি তখন প্রায় ২ বছরের মতো আমি বেকার থাকি এবং বসেই থাকি। টিউশনি করাইতাম। তো ওই যে বসে থাকাটা সময়টা, এই সময়টা অনেক টাফ গেছে। কারণ আসলে ফ্যামিলিতে বলে রাখা, কারণ বন্ধু-বান্ধব সবাই চাকরিতে ঢুকছে। এখন তাদের কথা যে ছেলেপেলে তো পাস করার পরে, গ্র্যাজুয়েশন পরে আসলে তারা সবসময় চিন্তা করবে যে জবে ঢুকবে বা জবে ইনকাম ঢুকবে, করবে। হ্যাঁ। তা আমি তো এরকম ইনকাম করি না। আমি একটা খুঁজতেছিলাম কিরকম কি বিজনেস করা যায়। আর একটা বিজনেস করতে চাইলে তো আসলে করা যায় না। অনেক কিছু লাগবে। তখন অনেক কিছু জানি না যে আসলে ঢাকা শহরে কি করব? আমার কাছে তো অত টাকাও নেই। সো আল্টিমেটলি একটা সময় যেয়ে ২ বছর পরে হলেও আমি একটা সময় যেয়ে বিজনেস একটা লাইন পাই এবং সেখান থেকে ছোট্ট করে শুরু করা। দেন তারপরে আল্লাহ যে দূর নিয়ে আসে এবং ফিউচারে আরো অনেক ড্রিম আছে, অনেক স্বপ্ন আছে যে অনেক কিছু করার। তো দেখা যায় যে যে ইঞ্জিনিয়ারিং জায়গাটা যে একটা জবের জায়গা বা ওইখানে একটা ক্যারিয়ার, এটা আমার মাথার মধ্যে কোনো ৪ বছরও আসেনি। আচ্ছা। বা হচ্ছে যে হ্যাঁ, একসময় একটা জিনিস আসছিল যে আমি এমবিএ করব। এমবিএ করে হয়তোবা সেক্টরে থাকবো না, অন্য দিকে যাবো বা এমবিএ-টেমবিএ করব। সেটা হয়তোবা সার্টেন টাইমে একটা আসলো এবং যার কারণে আমার নর্থ সাউথ এমবিএও করা। কিন্তু আল্টিমেটলি ওই যে যেটা আসলে ওই রক্তে থাকে বা বলবো যে ছোটবেলা থেকে আছে, তো ওর কারণে আসলে বিজনেসেই আমার মাথার মধ্যে সবসময় ঘুরতো এবং বিজনেসে আসা ওখান থেকে। আর ওইটা যে আমার অপশন না, বা ওইটা আমার যে মানে ওইটা আমার যে কোনো কিছু করতেই হবে, চাকরি নিয়ে, এটা আসলে মাথায় আসেনি। বলতে গেলে যে মানুষের মতো এরকম না যে আমি চিন্তা করছি এটা করব। আমার একটাই ছিল যে কিছু একটা করব। কিছু একটা, সেটা বিজনেসই তো অবশ্যই। কিছু একটা নিজে করতে গেলে তো বিজনেসই বলে। তো ওই বিজনেসে আসলে আসা এবং সেখানেই ইন্টারেস্ট আসলে আস্তে, আস্তে বেড়ে গেছে এবং বেড়ে সেটা নিয়ে গেছে। আসলে
বড় হইছে। আচ্ছা। তাহলে হচ্ছে মানুষ একটা বিজনেস করে বা একটা বিজনেসের আমরা সবসময় শুনে থাকি যে বিজনেস মানেই হচ্ছে রিস্ক। হুম। আপনি পরপর ৩ টা বিজনেসের রিস্ক কিভাবে নিলেন? মানে এই সাহসটার পেছনে না, না, এটা আসলে সাহসের তেমন কিছু না। ৩ টা এখানে ব্যাপারটা এরকম যে ৩ টা বিজনেস করাটা ঠিক বা ঠিক না এরকম না। আমার বিজনেস আমি ৩ টা বিজনেস একটার পর একটা আসা তো। তো এটার একটা প্যাটার্ন আছে। আমি কেন আসছে বা কি কারণে আসছে আমি যদি বলি শর্টে যে আমি যখন আমার আ কিওয়ার্ড বা ই-কমার্স নিয়ে বিজনেস স্টার্ট করি তখন আমি তো অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। যেমন ধরো যে গ্যাজেট আইটেম, হোম অ্যাপ্লায়েন্স অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে তখন Facebook এ সেল করতে হবে। এটা আমার ইয়ে ছিল টার্গেট সেল ছিল। করতে হবে। আমি মানুষের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসবো, আমি সেল করব, পেমেন্ট দিয়ে দেবো সবাইকে। এটাই হচ্ছে উদ্দেশ্য ছিল এবং সেল করা শিখছি। তখন আসলে তারপরে আস্তে আমি জুতাতে আসি। কিবানশু হয়। কিবানশু থেকে আসলে ই-কমার্স যখন দাঁড়ায় যায় তখন আমি যখন দেখলাম কি এই জুতাগুলো আমার এই চায়না থেকে নিয়ে আসতে হবে। দেখা যায় কি আমি যখন চায়না থেকে প্রোডাক্ট অর্ডার দিই আমার ফার্স্ট শিপমেন্ট এখনো মনে আছে যে ১ম ৳৭০,০০০ একটা অর্ডার দিই, হ্যাঁ? এই ৳৭০,০০০ অর্ডার দেওয়ার পর ওই প্রোডাক্ট যখন আমার ঘরে ঢুকছে, আমি এখন পর্যন্ত ঐরকম মানে এখন পর্যন্ত এত কিছু হইলেও অত আনন্দ হয়নি সেদিন যেরকম হয়েছে যে একটা প্রোডাক্ট আমি চায়নাতে অর্ডার দিছি, সেই প্রোডাক্টটা না আমার কাছে আসছে। এটা শুনতে হয়তো এখন সিলি লাগবে। কিন্তু আমার কাছে সেটা ছিল অনেক ওভারওয়েলমিং এবং সেটা অনেক এক্সাইটিং ব্যাপার ছিল আমার কাছে। যে চায়নার একটা প্রোডাক্ট আমার কাছে চলে আসছে এরকম। তো ওই প্রোডাক্টটা অর্ডার করেই আমি একজনের সাথে পরিচয় হয় যে ইম্পোর্ট করে দেয় আমাকে। তো তার কাছ থেকে আসলে ইম্পোর্ট বিজনেসের খুঁটিনাটি গল্প শোনা, এই আস্তে নেটওয়ার্কিং তৈরি করা, বিভিন্ন জনের সাথে কাজ করা। সেখানে দেখলাম যেহেতু আমারও অনেক প্রোডাক্ট আসলে আনতে হয়, সেখানে এখানটাতে তো আমি আমার সাথে আরো ২-১ জনক প্রোডাক্ট নিয়ে আসা দেয়া শুরু করি। তো এই যে ২-১ জনক প্রোডাক্ট নিয়ে এসে দিচ্ছি সেখানে আমার কিছু প্রফিট হচ্ছে। সো স্বাভাবিকভাবে আমি এজ এ বিজনেসম্যান কি দেখতেছি? কারণ অপরচুনিটি দেখতেছি যে বিজনেস অপরচুনিটি অপরচুনিটি ট্রু। আছে। তো এই বিজনেস অপরচুনিটি থাকার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে ছোটখাটো করে ইম্পোর্ট শুরু করে দিই। তখন মানুষের অর্ডার নিতাম নিয়ে একটা পেজ খুললাম কিবান ইম্পোর্ট সলিউশন তখন। দেন তারপরে আস্তে করে শুরু করি। পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে আমি কিবান ট্রেড ইন্টারন্যাশনাল দিই যেটা এখন কেটিএল। তো আস্তে এখন তো ওয়েবসাইট আসছে, অনেক কিছু আসছে এবং অনেক বড় হয়ে গেছে এবং চায়নাতে ওয়্যারহাউস হয়ে গেছে। সবকিছু মিলে ওই বিজনেস তো ওই যে বললাম না প্রয়োজনের তাগিদে এবং অপরচুনিটি দেখছি। যে আমি এখন যে বিজনেস করি তার সাথে এটা করতে পারবো। কারণ জুতার সেক্টরটা আমার মোটামুটি একটা স্টেবিলিটি চলে আসছে এবং ছেলেপেলে আছে সবাই মিলে একটা কাজ করতে পারে। তখনই আমি কিবান ট্রেড ইন্টারন্যাশনাল স্টার্ট করি। এরপরে লাস্ট যে কেটিআই মার্কেটিং এজেন্সি যেটা আসলো, এটাও সিমিলারই কাহিনী। সিমিলার কাহিনী বলতে কি আমি হচ্ছে যে আমার কনটেন্ট তৈরি করতে হয়। আমার নিজের জন্য কনটেন্ট তৈরি করতে যাই আসলে যখন দেখি যে ক্যামেরা সেটআপ এরকম সেটআপ বা হচ্ছে যে স্টুডিও দিতে হবে। আ ছেলেপেলে ভালো প্রয়োজন এডিটর, হবে। ভালো ভিজুয়ালাইজার এরকম যখন আমি দেখি যে কস্টিং হিসাব করে দেখি অনেক আমার একটা শপের জন্য আসলে অনেক কস্টিং হয়ে যায়। তা ভাবলাম যেহেতু ই-কমার্স জানি আর এই সিমিলার ভাবেই চিন্তা করছি তাহলে এই সেম সেটআপ দিয়ে অত টাকা কস্টিং দিয়ে আমি সেটআপ দিই তাহলে এটা মানুষকেও সার্ভিস দিতে পারবো। যেহেতু রিলেটেড। সে রিলেটেড হওয়ার কারণে আমি বললাম ঠিক আছে সেটআপ দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে বললাম ঠিক আছে একটা এজেন্সি দিয়ে দিই। তখন আসলে কেটিএম মার্কেটিং এজেন্সি দিয়ে দিই। তো এভাবে দেখা গেল আমার ৩ টা বিজনেস হলেও টোটালটাই আমার ই-কমার্স রিলেটেড বিজনেস বা এই রিলেটেড যার কারণে আমার হ্যান্ডেল করা বা মেইনটেইন করাটা একটু ইজি হয়। আর একটা ভালো টিম হলে তো অবশ্যই স্বাভাবিক যে প্রত্যেকটা সেক্টরে যদি ভালো টিম থাকে তাহলে তো আরো ইজি হয়ে যায়। যেটা অবশ্যই। আলহামদুলিল্লাহ আমার আছে। তো যার কারণে আমার অত ডিফিকাল্টিজ হয় না। হ্যাঁ, প্যারা হয় না ব্যাপারটা তা না। প্রত্যেকটা বিজনেসম্যান বিজনেস করে প্যারার জন্যই আসলে আর অবশ্যই তারা নিতে সমস্যা তো পারে বলে। থাকবে। প্যারাকে তারা প্যারা মনে করে না। আমরা আসলে বিজনেসম্যান হিসেবে কিরকম? আমরা কখনো কমফোর্ট জোনে থাকতে চাই না। আমরা একটা জিনিসে যদি একটু দেখো লিমিট তো আছেই অবশ্যই। অবশ্যই। একটা বিজনেসের লিমিট আছে না? জুতার বিজনেসের তো লিমিট আছে। আমি চাইলে এর বাইরে যাইতে পারব না বিকজ অফ ওখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগবে। আমার যদি স্বপ্ন থাকে যে আমি এত বড় একটা অনেক বড় একটা কোম্পানি বানাবো। সো স্বাভাবিকভাবেই ওইটা একটা প্রসেস আছে, একটা টাইম আছে। অফ তো কোর্স। ওই টাইমে আমার মাথা তো পড়ে আছে যে আস্তে ওটা যে আগাচ্ছে আমি আরেকটা নিয়ে কাজ করতে পারি এখন রাইট নাও। কারণ আমার কাছে বললাম না সেটআপ তো আমার লাগবেই। ইম্পোর্ট আমার করতেই হবে। করতেই সো হবে। সবই এই যে রিলেটেড এর কারণে দেখা যায় যে আমার ৩ টা বিজনেস রানিং। ফ্যামিলির সাপোর্ট কেমন ছিল এই পুরো স্ট্রাগল পিরিয়ডটাতে? স্ট্রাগল বলতে স্ট্রাগল না। আসলে স্ট্রাগল বলবো ফ্যামিলি সাপোর্ট আমার আ যেহেতু আমার ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওই এমনভাবে মানুষ করছে কৃষিকাজ থেকে শুরু করে এই ব্যবসায়িক দিকে তার কাজ করতেছে। আমি পড়াশোনার পাশাপাশি কৃষিকাজও যেরকম করছি সকালবেলা সেম ভাবে হচ্ছে যে আমি ব্যবসার কাজেও ছিলাম। তো সে আমাকে গড়ে তুলছে, লালন-পালন করছে সেও এইভাবেই। কিন্তু তারপরেও সে যেহেতু সফল ব্যবসায়ী, সে জানে ব্যবসায় আসলে প্যারা কি, প্যারা কিরকম হয় এখানে। তো এই কারণে সে চায়নি যে আসলে আমি ব্যবসায় আসি ১ম দিকে। সে চায়নি যে ব্যবসায় আসি। সে ভাবছে যে একটা সিকিউর লাইফ এ চলে যাক বা সামথিং এরকম যেরকম নরমালি সে টাইপের আসলে বাবা-মা চিন্তা করে ঐরকমই ভাবছে যে চাকরি দেয়। তো সে অবশ্যই আমাকে ১ম ওই যে বললাম না স্ট্রাগল ২ বছর আমি বেকার ছিলাম। ওই রকম ২-৩ বছর আমাকে একটু প্যারা দিছে। বাট তারপরেও দেখা যায় যে যখন আমি করে ফেলছি তারপরে যখন দেখছি যে না আসলে সে বিজনেস ছাড়া অন্য কিছু যাবেই না। তখন সে বলছে যে আমি জাস্ট সে আমাকে একদম সরাসরি বলছে যে আমি এই কারণেই চাইছিলাম না বিজনেসে আসলে মানুষ টাকার লোভী হয়ে যায় বা বিজনেসে পড়লে
লাইফ থাকে না, পার্সোনাল লাইফ থাকে না, এরকম যাতে না হয় এই জন্যই সে চায়নি। বাকি তো সে মুখে বলছে যে চায় নাই, কিন্তু আলটিমেটলি ছোট থেকে তো লালন পালনই অবশ্যই করছে আসলে বিজনেস করার জন্য বা ওই রকম। বাবাকে দেখি আসলে শেখা। অবশ্যই আমি বলব যে আমার লাইফে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স তো তার। আমি বিজনেস লাইফে আমার সবচেয়ে বড়, ইভেন এখন রাইট নাও এখনো যদি আমার কোনো প্রবলেম হয়, আমি যদি একটু শেয়ার করি যে, "আব্বু এরকম হইছে, যে এই একটু ঝামেলায় যাচ্ছে।" তখন সে না খুবই লাইটলি নেয়। আমি যদি বলি যে আমার ৳১০,০০,০০০ লস হইছে, হ্যাঁ, বা ৳১০,০০,০০০ এরকম একটা ঘটনা ঘটছে, আমার এরকম ৳১০,০০,০০০ লস হইছে। আমি বলছি যে, "১০,০০,০০০ লস হইছে। একটা একটু ইয়েতে আছি।" আমাকে বলে কি, মানে সবাই তো ৳১০,০০,০০০ লসের কথা শুনে সবার বাবা-মা হয়তোবা একটা কেমন হ্যাঁ, ইয়া আতঙ্কে হয়ে পড়ে যাবে, যাবে। আতঙ্ক হয়ে যাবে। আমার বাপ যেহেতু সে ব্যবসায়ী, সে বলছে যে, "আরে তোমার মতো ব্যবসায়ীর জন্য এটা কোনো ব্যাপার না। আর একটা দিকে লস হলে আরেকটার দিকে ২০,০০,০০০ চলে আসবে।" এই সিম্পল। আমার এই ৩০ সেকেন্ডের মধ্যে তার সাথে আমার কথা শেষ, এটুকুনি। এটা নিয়ে কোনো প্যারা নাই, কিছু না। সো এখনো ওই সাপোর্টটা আছে। আর বলব যে আমি ১ম এ ২ বছর আমার বিজনেসের ১ বছর বা ১.৫ বছর এরকম আমার বাবা জানতো না যে আমি বিজনেস স্টার্ট করছি। তারপরে আমি অফিস দিয়ে তারপর নিয়ে আসছিলাম তাকে। আর আমার মা জানতো। আমার মা খুব সাপোর্টিভ ছিল যে আমি যা করি হোয়াটএভার, আমি যাই করি না কেন তার সাপোর্ট আছে অলওয়েজ, যে ওকে ফাইন। সো ফ্যামিলির দিক থেকে বাবা একটু কিছুদিন প্যারা দিছিল, বাকি আর কোনো প্যারা পাই নাই। বা হ্যাঁ, আমি সবচেয়ে প্যারা পাইছি আশেপাশে আত্মীয়স্বজন থেকে। "এই তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, ভালো জায়গা থেকে পড়াশোনা করছো, বাবা-মা এত টাকা খরচ করছে তোমার পিছনে, তুমি কিছু করো না কেন? ভালো কিছু ব্যবসাই করবা, তাহলে পড়াশোনা করে লাভ কি?" এই যে একটা কথা বলে, এটা যে কত বড় মানে খারাপ কথা, বা কত বড় আমি বলতে পারতেছি না, যেটা হ্যাঁ, অনেক মানুষ দেখবে যে এটা অনেক খারাপ কথা যে ব্যবসা করতে পড়াশোনা লাগে না। আমি তো মনে করি আমি পড়াশোনা করছি বলেই ব্যবসায় আজকে ব্যবসায় এত ভালো করতে সফল। পারতেছি। ট্রু। তো ব্যবসা যে খালি মূর্খ মানুষের জন্য বা অশিক্ষিত মানুষের জন্য, ব্যাপারটা তা না। যে একজন আ অশিক্ষিত মানুষ বলতে যারা পড়াশোনা নাই, তাই তাদের কাছ থেকে যারা ব্যবসায়ী সফল, তাদের কাছে যেয়ে একটা শিক্ষিত মানুষ তাদের সাথে পারবে না। কারণ তারা ব্যবসায়ের দিক থেকে কতটা শিক্ষিত। তো এই যে এখন সাথে যদি মানে ব্যবসায়িক জ্ঞান সাথে যদি শিক্ষা এড হয় না, এটা জাস্ট অন্য লেভেলের একটা কম্বিনেশন হয়ে যায়। এটা আসলে এখন আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু এটা একটা পিছুটান হয়ে দাঁড়ায় যে আশেপাশের মানুষজন কি বলবে। এখন আমি বলব যে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলব, আশেপাশের মানুষ অনেক কিছু বলছে, আমাকে জ্বালাইছে। আমি কোনদিন তাদেরকে উত্তরও দেইনি যে আমি কি করব। আমি কোনদিন তাদেরকে তর্কও করে নাই, কথাও বলি নাই। তো দেখা যায় যে আসলে ইগনোর করাটা বেস্ট। যে মানুষ কিছু বলতেছে, আমার স্বপ্ন তো আমি কাউকে বুঝাতে পারব না। আমি যদি বলি আজকের থেকে ৮ বছর আগে আমি যদি মানুষকে বলতাম আমি এই করব, আমি ওটা করব, আমি ওটা করে ফেলবো, কেউ বিশ্বাস করবে না। সবাই হাসবে বেশিরভাগ মানুষ। তো আমার বলার দরকার নাই। আমি কাজ করছি, হয়ে গেছে। আরো ইনশাআল্লাহ করব। আর সামনে আরো অনেক স্বপ্ন আছে। তো এইজন্য নতুন উদ্যোক্তাদের একটা জিনিস কি, এটা থাকবে। আমাদের বাংলাদেশে এই কালচার থাকেই যাবে যে আশেপাশের মানুষ এটা বলবে, ভয় আছে, এটা আছে। আছে। এখন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই যে একটা মানুষ ভার্সিটি থেকে পাস করার পরে, একটা ছেলে ভার্সিটি থেকে পাস করার পরে যদি আমি চিন্তা করি একটা ২ বছর আমি ব্যবসার জন্য ওয়েস্ট করব, মানে মানে যেটা বলে ওয়েস্ট করা। ২ বছর আমি চেষ্টা করলাম, হয়নি। তারপরে আমি জবে গেছি। এই মানুষটা একটা। আরেকটা হলো যে সরাসরি আসি জবে ঢুকছে, সে জব করতেছে। প্রাথমিকভাবে মনে হবে যে বিশাল ডিফারেন্স। ও ২ বছর অনেক আগায় গেছে, এটা এরকম। ১০ বছর পরে চিন্তা করো। ওই ২ টা মানুষ কি আসলে খুবই কি থাকবে? ডিফারেন্স থাকবে? কোন ডিফারেন্স থাকবে না। দেখা গেল খুব সিমিলার থাকবে। দেখা গেল ও আগায় যেতে পারে। তাই না? ১০ বছর পরে কিন্তু সিমিলার একটা জায়গায় থাকি। তো হোয়াই নট আসলে ২ বছর আমি দেখি না, চেষ্টা করে। এখন আমি ২ বছর যদি চেষ্টা করি তাহলে হয় কি? হয় হইল না এবং কোনদিন আফসোস হবে না। আমি এটা কেন করি নাই? হ্যাঁ, কেন করিনি? কিন্তু যদি না করি আফসোসও হবে এবং একটা সম্ভাবনা হয়তোবা দূর হয়ে গেল। অবশ্যই। সম্ভাবনা হয়তোবা একটা হলো না। থেকে বাংলাদেশের যায়, ভালো হ্যাঁ, উদ্যোক্তা পাইলাম না আমরা। এরকম হইতে পারে। তো অবশ্যই। একটা ছেলে চেষ্টা করার পরে যদি হয়ে যায়, ১০ জন চেষ্টা করলে ১ জন হইল। বেটার না? আর যদি আমি চেষ্টা না করে আমি বলি সারা জীবন ও আফসোস করবে। সারা জীবন চাকরি করবে না। জব করতে যেয়ে বলবে যে, "নাহ, সামনের বছর জব ছেড়ে দেব। ভাল লাগে না জব, ব্যবসায় যাবো।" ও সারা তখন জীবন বলা খালি যাবে বলে না। যাবে, আফসোস করে যাবে। আর যদি চেষ্টা করে চলে আসে তাহলে হয় পরবর্তীতে আবার ভালোভাবে ফিরতে পারবে, আর না হলে সে আর আফসোস করবে। আফসোস করবেন। তো এটা আমার মনে হয় যে নতুন উদ্যোক্তাদের এসব ইগনোর করে যদি মনে চায় ১ বছর ২ বছর সে চেষ্টা করে অবশ্যই দেখতে পারে। করতে পারে। আচ্ছা, প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে যেহেতু আপনার ইম্পোর্ট সেকশন আছে, প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা প্রোডাক্ট সোর্স করতে চায়, হুম। সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম বা কি ধরনের মিস ইনফরমেশন নিয়ে তারা আসে? আসলে শুধু প্রোডাক্ট সোর্সিং না, বিজনেসে বাংলাদেশে একটা কথা আছে না, হুজুকে বাঙালি। তো আমরা ব্যবসায়ীতেও দেখা যায় অনলাইন বিজনেসটাতে এমন হয়েছে যে মানুষ মনে করে যে একটা প্রোডাক্ট নিবো, আ যে একজন এই প্রোডাক্ট বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে। আমি এই প্রোডাক্টটা নিবো, বুস্টিং দেবো, সেল আসবে, বিজনেস। এটাই বিজনেস। এইটুকুই বিজনেস। আসলে এরকম ভুল ধারণা নিয়ে বা ভুল ইয়ে নিয়ে অনেকে আসে। টিকতে পারে না ১ বছর, ১.৫ বছর, ৬ মাস এরকম করে আবার চলে যায়। অনেক মার্কেটে আসে যায়। এখন প্রোডাক্টটা না খুবই ইম্পোর্টেন্ট একটা বিজনেসের জন্য। একটা বিজনেসের জন্য যেমন মার্কেটিং ইম্পোর্টেন্ট, প্রোডাক্টটাও খুব ইম্পোর্টেন্ট। তা আমি বলব যে একটা বিজনেস আমি করতে যাচ্ছি, আমি হয় সার্ভিস সেল করব আর না হলে প্রোডাক্ট সেল করব। তাই তো? অবশ্যই। তারপর এখন
এই ২ টা জিনিসে আমার হয় সার্ভিস ঠিক করতে হবে নাহলে প্রোডাক্ট ঠিক করতে হবে যে আমি এই প্রোডাক্টটা সেল করব। এখন এই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, এই প্রোডাক্টে যে আমি আনতেছি সেটার রেটটা আমি যে রেটটা মার্কেট রেটে দেবো এটা ঠিকঠাক আছে কিনা, এই মার্কেটে অডিয়েন্স আছে কিনা, সবকিছু চিন্তা করে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করব। প্রোডাক্টের মধ্যে ইউএসপি আছে কিনা। তারপরে আমি প্রোডাক্টের প্রাইস সেট করার পর আমি চিন্তা করব যে এই প্রোডাক্ট আমি সেল করার জন্য কিভাবে মার্কেটিং করব, তাই না? এই ২ টা জিনিস বেসিক যদি কেউ জানে বা কেউ বোঝে তাহলে সে ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে। এখন আমাদের দেশে আমি প্রচুর পরিমাণে একটা জিনিস মিসকনসেপ্ট দেখছি যে প্রোডাক্ট নিয়ে না চিন্তা করে না। খালি চিন্তা করে বুস্টিং নিয়ে চিন্তা করে। আর হচ্ছে যে কি সেল আসতেছে না এটা নিয়ে চিন্তা করে। সেল কেন আসতেছে না, বুস্টিং এর সমস্যা কি বা এড এর সমস্যা কি এটা নিয়ে সারাদিনই চিন্তা করে। কিন্তু অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা খুব ইম্পোর্টেন্ট। আর যেমন মাল্টিপল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদের কথা বলি। যেমন শার্ট, প্যান্ট এগুলোতে যারা একটা নিশ বেস কাজ করে। এই প্রত্যেকটা জায়গায় প্রোডাক্টটা কতটা ইম্পোর্টেন্ট আমি যদি বলি একটা বিজনেসের প্রোডাক্টটা যদি ঠিকঠাক হয় আর কনটেন্ট মোটামুটি বানাতে পারে তার বিজনেস এমনিতেই ভালো চলবে। প্রোডাক্টের কি দেখা আছে? আমি ধরো যে এরকম হলো যে আমি একটা চায়না থেকে গ্যাজেট নিয়ে আসবো বা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসবো সেটা বাংলাদেশে অলরেডি অফলাইনে পাওয়া যায় অহরহ। এখন এই প্রোডাক্টটা অহরহ চলে বলেও বলতেছে ঠিক আছে আমি ওটা অনলাইনে সেল করবো। এখন এটা কতটা বোকামো হবে যেটা আমি বাড়ির পাশেই পাচ্ছি এটা আমি অনলাইন থেকে True. কেন কিনবো? কেন কিনবো? না সিম্পল দেখে কেন কথা না। কিনবো? আমি না সিম্পল কথা আমি বাড়ির পাশেই পাচ্ছি। আমি অনলাইনে কেন কিনবো? অনলাইনে সেই প্রোডাক্ট কিনবে যে প্রোডাক্ট আমার আশেপাশে পাওয়া যায় না এবং অনলাইনে আচ্ছা অনলাইন আর অফলাইনটা কি? অফলাইনে একটা জরুরি। আমার একটা জিনিসের দরকার। আমার আজকে একটা চায়ের কাপ কেনা দরকার। আমি যাই বলতেছি যে আমি দোকানে যাই চায়ের কাপ কিনে ফেলি। কিনে আসতেছি। আমার একটা জুতার দরকার। আমি যাই শোরুমে যাই জুতা কিনতেছি। কিন্তু অনলাইনটা কি? আসলে কি আমরা এরকম যে আমার একটা জুতার দরকার আমরা অনলাইনে একটা সার্চ দিই বা এটা কত পার্সেন্ট কাস্টমার করে? খুবই কম। 2% 3% মানুষ। কিন্তু মোস্ট অফ দেম কি? অনলাইনে কাস্টমার হলো যে আমি ফেসবুকে একটা এড আসছে, আমার পছন্দ হয়ে গেছে এবং এটা আমি বাইরে পাই না খুঁজে। এরকম। কিনতেই সো হবে। আমার এটা কিনতেই হবে। সো এটা এখানে কিন্তু ওইটা হচ্ছে নেসেসিটি যে আমার দরকার পড়লে আমি অফলাইনে যাচ্ছি। আর এখানে হচ্ছে পছন্দ। যেহেতু এটা পছন্দ যে আমি একটা জিনিস দেখে ভাল লাগছে আমার, হুম। মানুষকে ভালো লাগাচ্ছি, মানুষ ফেসবুকে আসতেছে সেখানে আমি ভালো লাগাচ্ছি একটা প্রোডাক্ট। তার মানে ওই প্রোডাক্টটা কত ইম্পোর্টেন্ট, যে কতটা ইউনিক হইতে হবে, কতটা কি বলা যায় যে ওই প্রোডাক্টের মধ্যে কতটা আসলে ইয়ে থাকতে হবে, ইউএসপি থাকতে পারে। ইউএসপি থাকতে পারে। বা রাইট। হচ্ছে যে ওই প্রোডাক্টের ফিচারটা কতটা ইয়ে হইতে হবে, ইউনিক হইতে হবে। যে একটা প্রোডাক্ট আমি নিয়ে আসলাম, সেটার মধ্যে আমি ২-৩ টা ফিচার আছে যেটা আসলে এটা পাওয়া যায় না। পাওয়া যায়। তো এইরকম অবাক করাইতে হবে মানুষকে, তাই না? অনলাইন এইটা। তার মানে অনলাইনে প্রোডাক্ট বেচতে হলে আমাকে এই ধরনের প্রোডাক্ট আমার খুঁজে বের করতে হবে। তারপরে চায়না থেকে আমার সেই প্রোডাক্ট নিয়ে আসতে হবে। প্রাইস ঠিক আছে কিনা। এখন এই প্রোডাক্টটা আরো একটা ভুল করে আমরা যে ইম্পোর্টে যে ভুল পাই সেটা হলো যে চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ৳৪০০ কিনা বা ৳৩০০ কেনা একটা প্রোডাক্টের দাম। এখন এই ৳৪০০ এই প্রোডাক্টটা ওয়েট দেখলাম যে ৮০০ গ্রাম বা ১ কেজি। হুম। এখন বাইয়ারে নিয়ে আসলে ৳৭৫০ মতো আম ফেট যাবে। এখন ৳৭৫০ দিয়ে পড়লে ৳৩০০ র প্রোডাক্ট হয়ে যায় ১,০০০ সামথিং পড়ে যায়। এই প্রোডাক্টটা যে বাইসিতে নিয়ে আসলেই কমে যাবে। বাইসিতে নিয়ে আসলে কোয়ান্টিটি বেশি লাগবে। তখন বাইসিতে নিয়ে আসলে রেট কমে যাবে। তো ঐরকম চিন্তাও করতে হবে যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, তখন বাইয়ারে করব না বাইসিতে করব। কোনটার মাধ্যমে আমি আসলে শিপমেন্ট করব। এটাও একটা কাস্টমারের জানতে হবে, একটা বুঝতে হবে। ছোট অনেক ব্যবসায়ী ভুল করে যে বড় প্রোডাক্ট বাইয়ারে নিয়ে আসে। তখন দেখা যায় অন্যজন এটা অনেক কম দামে কম দামে সেল সেল করতেছে। করতেছে। তখন বলে যে রেট মিলে না কেন? হ্যাঁ? আসলে রেট মিলে না একটাই কারণে সে ওয়েট দেখে না, চেক করা। এই হলো ব্যাপার প্রোডাক্ট নিয়ে আসলে প্রোডাক্ট নিয়ে বলতে গেলে একটা বিজনেসম্যানকে ১ম এ আগে প্রোডাক্ট নিয়ে বলতে হয়। আমি যদি আরেকটা উদাহরণ দিই যে আমি জামা-কাপড় বানাচ্ছি। হুম। যে জামাকাপড় সব জায়গায় পাওয়া যায় সে জামাকাপড় আমার কাছ থেকে কেন নেবে? কেন নিব? অনলাইনে কেন নেবে? তো আমাকে এমন কিছু করতে হবে, হয় ডিজাইন, মডেল কোন একটা কিছু কি করতে হবে? ডিফারেন্ট ভাবে শো এমন করতে হবে। ডিফারেন্ট করতে হবে যাতে মানুষ নেয়। হয়তোবা আমি এমন একটা কোয়ালিটি দিচ্ছি, নরমাল শার্ট প্যান্টই, হুম, হুম। বাট এমন কোয়ালিটি দিচ্ছি রেট কম। তাই না? ব্র্যান্ডের থেকে আমার রেট কম। কিছু তো একটা ইউএসপি কিছু তো থাকতে দিতে হবে। হবে। তো অনলাইন বিজনেসটা পুরোটাই ইউএসপির উপর। আর অফলাইন বিজনেসটা আসলে যেটা মার্কেটে ভালো চলে সেটাই আসলে সাপ্লাই দেওয়া উচিত যদি কেউ অফলাইন বিজনেস নিয়ে কথা বলেন। এই হলো ব্যাপার। অনেকেই মনে করে যে জব মানে হচ্ছে কোনো ফ্রিডম নেই। বিজনেস মানেই ফ্রিডম। ট্রু। আসলে বলতে গেলে যে জবে ফ্রিডম নাই বলতে যেটুকু বোঝায় যে মানে আমরা চাইলেই আসলে জবে যারা আছি তারা চাইলেই কি করতে পারে না যে আমি আজকে একটা এক জায়গায় যাইতে পারবো না বা হচ্ছে আমাকে অনুমতি নিয়ে যাইতে হবে বা ছুটি নিয়ে যাইতে হবে। এটা স্বাভাবিকভাবে মনে করে। এটা অতটা সত্য তা নয় বাট তারপরেও ট্রু যে সত্য যে তারা এরকম থাকে। আর বিজনেসম্যানরা ফ্রিডম, তাই না? এখন বলি যে আমরা একটু এক্সপ্লেইন করি যে আসলে বিজনেসম্যানরা আসলে যে ফ্রিডমে থাকে। এখন আসলে সত্যি কথা বলতে ফ্রিডম থাকে আমাদের। যারা বিজনেস করে তাদের তো অবশ্যই সবসময় ফ্রিডম এর মধ্যেই থাকে। যে চাইলেই তারা যাইতে পারে। আজকে আমি চাইলে একটা জায়গায় যাইতে হবে বা একটা কিছু করতে হবে, আমি করতে পারবো। কিন্তু কতজন করে এটা হচ্ছে কথা। বিজনেসম্যানরা আসলে করেই না ওটা। দেখা যায় তারাই ছুটি নেয় না। তারা কোনো সময় আসলে বিজনেস থেকে যাইতে চায় না। এটা আসলে তাদের একটা রেসপনসিবিলিটি চলে আসে। প্লাস হচ্ছে যে তাদের একটা ডেডিকেশন থেকে আসলে করে না। বাট হ্যাঁ, বিজনেসম্যানরা চাইলেই তারা কোনো নিজের ভ্যাকেশনে মতো যাইতে পারে সময় বা নিতে কোথাও পারে। যাইতে পারে বা কিছু একটা করতে পারে সময় বের করে। সো এটা কিছু অর্থে তো অবশ্যই ট্রু। তার না মানে ফ্রিডম আছে, ফ্রিডম নেই এটাই ধরে নিতে পারি।
বলতে পারি। আচ্ছা, সবারই একটা ধারণা যে বিজনেস করতে গেলে অনেক টাকা লাগবে, হুম। অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। তো এই বিষয়টাতে আপনার মতামত কি? বিজনেস করতে গেলে টাকা প্রয়োজন আছে। কিন্তু আসলে বিজনেস করতে যেয়ে যদি আমি মনে করি যে টাকাটাই আসল বাধা আমার বিজনেসে আসার, তাহলে আসলে ঠিক না। আমি বলব যে বিজনেসে কোন জিনিসটা লাগে? স্কিল লাগে। একটা বিজনেসম্যান যদি বিজনেস করতে চায় বা একটা নতুন ছেলে বিজনেস করতে চায়, প্রত্যেকে একটা কথা বলবে যে স্কিল। তো স্কিল আর টাকা এটার মাঝখান থেকে আসলে পড়ে থাকে। আমি বলব ২ টাই লাগে। কিন্তু যদি স্কিল থাকে কারো, তাহলে টাকার অত প্রয়োজন নাই। আমাকে যে অনেক টাকা দিয়ে বিজনেস করতে হবে, আমাকে অনেক টাকা দিয়ে যে বিজনেসে আসতে হবে, ব্যাপারটা তা না। যদি কারো স্কিল সেটআপ থাকে, এই স্কিল সেটআপ এর মধ্যে কি আমি একটা জিনিস পারি, আমি সেল করতে পারি বা আমি সেলিং বুঝি, আমি কিভাবে সেল করব এটা জানি। তো আমি যদি সেলিং জানি যে আমি কিভাবে সেল করতে হয়, সেল করতে পারি, আমার কাছে অল্প টাকা আছে, তাহলে তার এখন অভাব কি? প্রোডাক্টের অভাব। হুম, হুম। এখন অনেক মানুষ আছে, অনেক কিছু অনেক মানুষ পরে মানে প্রোডাক্ট নিয়ে বইসে আছে। সেল অনেক মানুষ হয় না। প্রোডাক্ট নিয়ে বইসে আছে যে আসলে প্রোডাক্ট দিয়া। আমি আমার বিজনেসের অভিজ্ঞতা থেকে বলি, আমার তো আমি বেশি টাকা নিয়ে বিজনেস শুরু করা না। আমার অনলি ৳২৫,০০০ নিয়ে বিজনেস স্টার্ট করা। তো এই ৳২৫,০০০ থেকে কিভাবে আসলে কোটি টাকার বিজনেসে নিয়ে যাইতে হয়? এটা তো আসলে তাহলে কি আমি কি কোটি, কোটি টাকা এখানে ইনভেস্ট করছি? না। আমার ইনভেস্ট করতে আমার গ্র্যাজুয়ালি আমি সেলিং ক্যাপাসিটি বাড়াইছি। আমি প্রোডাক্ট পাইছি মানুষের কাছ থেকে এবং তাদের সাথে সেই কমিটমেন্টটা রাখতে পারছি বলে হুম, হুম। তারা কোটি, কোটি টাকার প্রোডাক্ট দিছে আমাকে মাসের পর মাস এবং ডিউতেই দিছে। এবং তাদেরকে আবার সময় মতো ব্যাক করছি। তাহলে কি? আমার ওই প্রোডাক্ট কেনার কিন্তু টাকা লাগে নাই। আমি যদি ৳২,০০,০০০ জমা দিছি, আমি ৳৫,০০,০০০ র প্রোডাক্ট নিয়ে আসছি। ৳২,০০,০০০ জমা দিয়ে ৳১০,০০,০০০ র প্রোডাক্ট নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে টাকা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না যদি আমি আমার বেসিক স্কিলটা ঠিক থাকে, আমি যদি সেল করতে পারি। তো বিজনেস করার জন্য যে একদম অনেক বেশি টাকা লাগে ব্যাপারটা এরকম না। তবে টাকা একদমই লাগে না তা না। টাকার প্রয়োজন আছে যদি আমার স্কিল সেটআপ কম থাকে। আমাকে সবকিছুই যেমন আমাকে কনটেন্ট বানাইতে হলেও মানুষের কাছে যাইতে হবে, এড দিতে হলেও মানুষের কাছে যাইতে হবে, প্রোডাক্ট বানাইতে হলেও মানুষের কাছে যাইতে হবে। এত কিছু যদি মানুষের কাছে যাইতে হয়, হুম, হুম। তাহলে তো আমার টাকা লাগবে। আর অবশ্যই। যদি আমি কিছু পারি, আমার কিছু একটা জিনিস আছে যেটা আমি সেল করতে পারবো, তাহলে তো আমার আসলে অত টাকার দরকার নেই। আমি ছোট্ট প্রয়োজনীয়। একটা জিনিস নিয়ে ছোট্ট সেটআপে শুরু করতে পারি। আরেকটা জিনিস কি? এই টাকা করে অনেকে বিজনেসে আসতেই চায় না। আমি মনে করি যে বিজনেসে যেটুকু আছে অল্পটুকু আমি যেমন ৳২৫,০০০ নিয়ে শুরু ও যা আছে এটা নিয়ে একটা ছোট্ট বিজনেসে, ছোট্ট মাপের বিজনেসে আসা উচিত। আসলে কয়েকটা জায়গা হয়, নেটওয়ার্ক হয় এবং বিজনেসে আসলে বুঝতে পারে এখন আসলে কি করা দরকার। কারণ কোন জায়গায় আসলে আমরা না আসি বা আমি যদি মাঠে না নামি তাহলে তো বুঝবো না ওখানে আসলে আমার কি করতে হবে, কিভাবে খেলতে হবে, তাই না? তো অবশ্যই। আসলে ওই চিন্তা ভাবনা বেশি না করে জাস্ট বিজনেস যেটুকুই আছে না ওইটুকু দিয়ে বিজনেস আসাই উচিত এবং টাকাটা আসলে অত ইম্পোর্টেন্ট না এখানে। এখন অনেকেই আছে যারা নতুন বিজনেস স্টার্ট করতে চায়। হ্যাঁ, হয়তো ভয় পাচ্ছে যে বিজনেস স্টার্ট করব, সেখানে কোনো প্রবলেম হবে কিনা, রিস্ক আছে রিস্ক কিনা? আছে কিনা। হ্যাঁ, আচ্ছা। যে রিস্ক ব্যাপারটা আসলে বিজনেসে থাকবে বা বিজনেসে আছে, থাকবে না তা না। রিস্ক কি জবে নাই? অবশ্যই আছে। জবে তো আরো বড় রিস্ক। আমি যদি বলি প্রাইভেট কোম্পানির কথা যদি বলি, যে এমনও হয় যে বস লেভেলে যায় হঠাৎ করে জব চলে যায়। যায় কিনা? যায়। যায়। তাহলে আসলে রিস্ক তো আমাদের লাইফেরই নেই। আমি এখন কথা বলতেছি কিছুক্ষণ পরে হয়তোবা আমি আর থাকবো না। তাই না? এরকম রিস্ক আমার সব জায়গাতেই আছে। মানুষ রিস্ক ছাড়া আসলে কোথায় জানি না। বাট মানুষ বিজনেসে বলে যে রিস্ক হ্যাঁ, বেশি। বিজনেসে রিস্ক বেশি কারণ বিজনেসটা আসলে লাভ লসের মধ্যে দিয়ে যায়। এখন আমার কথা হচ্ছে যারা জব করে যেখানে জব করে সেটা তো একটা বিজনেসেই জব করতেছে। তো অবশ্যই। ওই বিজনেসে তো লাভ লস আছে। তো বিজনেসও চালায় যাচ্ছে। তার মানে কি কনফিডেন্সটা কোথায় পায় না আমি এটা বুঝি না যে রিস্ক নিবো না আমি গেইন করে ফেলবো ব্যাপারটা। যেখানে রিস্ক সেখানেই তো গেইন। কথা তো অফ একটা কোর্স। আছে। তো আসলে রিস্ক নিতে হবে দেখে সে ব্যবসায়ী। আর রিস্ক নিতে না পারলে রিস্ক ক্যালকুলেশন করে কখনো বিজনেসে আসা উচিত না যে বিজনেস আসবো না অনেক অনেক রিস্ক আছে। যে এটা চিন্তা করে তার আসলে বিজনেসে কোনোদিন আসা উচিত না। যে আসলে ট্রু আ বিজনেসম্যান হতে চায় বা বিজনেস করতে চায় তার মাথায় রিস্ক ফ্যাক্টরটা কোনো সময় কাজই করবে না। আর রিস্ক নিই বলেই তো আমরা বিজনেসম্যান। যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য আপনি কি বলবেন? যে কি দিক চিন্তা করে তাদের বিজনেসে আসা উচিত? চিন্তা একটাই, আমি বিজনেস করতে চাই, আমি কি পারি? আর যেটা পারি, যেটুকু পারি, বাকি আর কি জিনিসটা আমার ইম্পোর্টেন্ট লাগবেই। সেই জিনিসটা আমার আস্তে, আস্তে শিখে ফেলা, স্কিল নিয়ে নেওয়া। আর একটা বিজনেসের যেকোনো একটা পার্টে আমি বেস্ট হবো। যে বিজনেসের ৩ টা পার্ট যদি বলি, ফাইন্যান্স একটা পার্ট থাকে, সেলিং একটা পার্ট থাকে, প্রোডাক্ট একটা পার্ট থাকে। যদি এরকমভাবে আমি ভাগ করি আরো পার্ট আছে। তো এই ৩ টা পার্ট যদি আমি বলি যে ৩ টার মধ্যে আমি একটাতে বেস্ট। তো ওইটা চিন্তা করে এটা আমি পারি, বাকিটুকু আমি কি আউটসোর্স করতে পারবো, আমি আবার পরবর্তীতে আমি শিখতে পারবো, মানুষ দিয়ে করে নিতে পারবো। তো বিজনেসম্যান যারা বিজনেস করতে চায়, তাদের একটা কথাই বলব যে বিজনেসে জাস্ট আসতে হবে, মাঠে আসতে হবে। ওইখানে আমি আস্তে, আস্তে শিখে যাবো যে আসলে বিজনেসে আমার এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে। আর ভুল করতে হবে। মানুষ বলে না আমি ভুল করব না, ভুল তো হয় না। সঠিক ডিসিশন নেই। তারপরে কাজটা না হলে আমরা বলি ওটাকে ভুল ডিসিশন। তাহলে ভুল করতে হবে। ভুল করলে যে পরিমাণ শিক্ষা পাওয়া যায় সেটা আসলে ভালো বিজনেস করে ঐরকম শিক্ষা পাওয়া যায় না। এটা একটা ছোট্ট উদাহরণ দেই। অনেক
বিজনেসম্যান আমার হাত ধরে আসছে, যাদের এখানে আসার পরে দেখছি যে প্রথম মাসেও ভালো প্রফিট, দ্বিতীয় মাসে তৃতীয় খুব প্রথম থেকে প্রফিট, কিন্তু তার বেসিক স্কিল ডেভেলপ হয়নি। সে মনে করছে, তার ওভার কনফিডেন্টের কারণে মনে করছে যে আমি তো অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছি। সে এমন এমন কাজ করছে সেগুলো ভুল ছিল। যদি সে এর মাঝখান থেকে একটা মানে এরকম ছোটখাটো লস হইতো বা কিছু হইতো, তাহলে বুঝতো যে এরকম কারণে এটা হয় ওটা। তো ওই যে কয়েক মাস একটু ভালো হয়েছে বলে পরে এমন ডিসিশন নিছে, একবারে দেখা গেল বিজনেসই আর নেই, সে একদম যা কামাই করছিল সব শেষ। এরকম অনেক অহরহ উদাহরণ আছে। আমি জানি যে এগুলা বাংলাদেশে আমরা যত বিজনেসম্যান দেখি তারা আসলে ওই যে কনফিডেন্স বেশি হয়ে যায়। আসলে আজকে আমি এত বছর বিজনেসে এটুকু বলবো যে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার ওভার কনফিডেন্স তো হওয়া কনফিডেন্স। যাবে না। কারণ ওভার কনফিডেন্স হলে বিজনেসে দেশে কখন কি হইতে পারে, মানে দেশের অবস্থা, বিজনেসের অবস্থা, মানুষের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সবকিছু মিলিয়ে একটা মিক্সড ইয়ে থাকতে পারে। তো যেকোনো কিছুর জন্য রেডি থাকতে হয় এবং সেখান থেকে শিখে তারপরে ফিউচারে আগাইতে হয়। আমরা দেখি যে আমরা যারা আপনাকে ফলো করি হুম। তারা সবাই দেখি যে আপনি খেলতে যান টিম নিয়ে, পুরো আপনার মার্কেটিং এজেন্সির টিম নিয়ে। আপনি ক্রিকেটও খেলেছেন কিছুদিন আগে। তো আপনি ঘুরতে যাচ্ছেন, খেলতে যাচ্ছেন, এত সফল ব্যবসার পাশাপাশি হুম। নিজের লাইফটাকে আসলে এভাবে মেনটেন কিভাবে করছেন? প্রথম কথা বলি, সফল ব্যবসা যেহেতু বলছো, আমি এখনো জানি না আসলে আমি কতটুকু সফল অবশ্যই সফল হয়েছি। আপনি আমাদের চোখে। এখন কতটুকু সফল হইতে পারছি ইনশাল্লাহ ট্রাই করতেছি। ইনশাআল্লাহ। আর বলতেছি যে বিজনেসের পাশাপাশি যে সময় বা খেলাধুলা বা আড্ডা দেওয়া বা বাকি কিছু এটা নিয়ে বললে আসলে কি, আমরা তো দিন শেষে বিজনেসম্যান হই আর যাই হই না কেন, আমরা তো মানুষ, মানুষের তো এন্টারটেনমেন্টের দরকার হয়। অবশ্যই। তো আমি মনে করি যে আমি ঐরকম ব্যবসায়ী কোনদিন হব না যে শুধুমাত্র বিজনেস নিয়েই থাকবো, শুধুমাত্র সারাদিন বিজনেস নিয়েই পড়ে থাকবো। হ্যাঁ, এটা থাকি। তারপরেও সেখান থেকে আমার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে আড্ডা দেওয়ার বন্ধু-বান্ধবের সাথে। নির্দিষ্ট টাইম আছে ফ্যামিলিকে টাইম দেওয়ার, তাই না? তো আমাকে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া বা আমার বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যাওয়া বা খেলাধুলা, এটা তো মাঝে, মাঝে আমি না করলে আমি যে একটা মানে একটা আমিও তো একটা মানুষ, বা আমাদেরও তো একটা আসলে লাইফ আছে, তাই না? অবশ্যই। তো এটা আসলে কখনো হারানো যাবে না। তার কারণ কি? মোটিভেশন বলতে কি? এখানে আমরা লাইফে যদি সারাদিন কাজই করি, সবসময় খালি বিজনেস নিয়ে টাকা নিয়ে চিন্তা করলাম, কাজ করলাম। আসলে লাইফটা আমরা এনজয় করলাম কখন? আমি ফিল করি যে আমি বিজনেস বড় করব, আমার স্বপ্ন পূরণ করব। কিন্তু সাথে এটা করতে, করতে যে আমি যে বুড়া হয়ে যাই, যদি বেঁচে থাকি, তাই না? এবং তখন যে আমার কাছে অনেক টাকা, অনেক টাকার মালিক হয়ে গেছি, তখন আমার আসলে সেই আমি বলতে পারি যে এই সময়টা আর ফেরত পাবো না, তাই না? এবং এনজয় করার টাইমটাও আমার সেরকম এনজয়মেন্ট হবেও না, সম্ভব না। একদম। আমি মনে করি বিজনেসম্যান আমি ঐরকম হইতেও চাই না এবং হবও না ইনশাল্লাহ। যে বিজনেসও করব, ইনকাম করব, সেইটা খরচও করব এই বয়সে। এবং খেলবো, দেলবো, ঘুরবো, ফিরবো, যা আছে সবকিছুই আমি এর মধ্যেই বিজনেস করতে চাই। এবং করা উচিতও। তাতে মাইন্ড ফ্রেশ থাকে, তাতে ভালো লাগে, তাতে কখনো প্রেশার ফিল হয় না। এবং সবচেয়ে বড় কথা, বিজনেসম্যানদের একটু ডাইভার্ট থাকা উচিত কিছু সময়। তো ওগুলো ডাইভার্ট থাকা যায় ভালোভাবে। সবসময় মাথার মধ্যে একটা জিনিস হলো ভুল ডিসিশন চলে আসে। একটু ডাইভার্ট থাকলে আবার আসলে ফ্রেশ লাগে। তো অবশ্যই এন্টারটেইনমেন্টের জন্য আমি মনে করি বিজনেস, এন্টারটেইনমেন্ট প্লাস হচ্ছে যে কারো যদি মুভি দেখে ভালো লাগে, বই পড়ে ভালো লাগে, আড্ডা দিয়ে ভালো লাগে, যার যেটা করে ভালো লাগে সেটা অবশ্যই করা উচিত। আর আমার শখ একটাই যে বিদেশ ঘোরার। দেশে ঘোরা শেষ, দেশে সব জায়গায় প্রায় এখনো ঘোরাঘুরি করা আমার শেষ প্রায় অনেক আগেই। তো বিদেশ ঘোরার ইচ্ছা, আল্লাহ আমাকে কয়েকটা দেশ ঘুরাইছে। অনেক দেশ ঘোরার ইচ্ছা আছে এবং ঘুরবো। এতে আমার কোনোদিন আমি ফিল করি না যে আমার টাকা লস হচ্ছে। আমি কোনোদিন ফিল করি না যে এখানে আমার টাকা নষ্ট হচ্ছে। কারণ ইনকাম করতেইছি আমি এইসব এনজয় করার জন্য। আসলে শখ যদি এখন পূরণ না করি আসলে কখন পূরণ করব? বুড়ো বয়সে শখ পূরণ করে লাভ নেই। সেটাই। আপনার এনজয়মেন্টের পাশাপাশি আমরা দেখি যে আপনার কেটিআই মার্কেটিং এজেন্সি, কিবান ট্রেড বা কিবান শু, এখানে যারা যে টিমটা আছে এরাও খুব এনজয় করে কাজ করে। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে এটা দেখি। আসলে একটা অফিস পরিবেশের উপর ডিপেন্ড করে। আমি আমি আমার কোনো জবের এক্সপেরিয়েন্স নেই। আমার জবের এক্সপেরিয়েন্স না থাকার কারণে আমি কর্পোরেট কালচার সম্বন্ধে জানি না কিরকম হয়। তো আমি আমার অফিসটাকে একটা জিনিসই চাইছি যে একটা ফ্রেন্ডলি অফিস হবে। এখানে কেউ যারা জব করবে বা যারা এখানে চাকরি করবে, যে যারা টিম মেম্বার হবে, তারা যাতে কমফোর্ট পায় এবং তারাও যাতে আমার মতোই এরকম আমি যেরকমের আসলে আমাকে এখন স্যুট বুট পরে হয়তোবা মনে হচ্ছে যে আমি আসলে খুবই কর্পোরেট টাইপের পারসন। আসলে আমি এরকম না, আমি খুবই ইজি। আমি একসময় তো ফরমাল আমি খুব হেট করতাম। ফরমাল করি না। এখন আসলে ওই যে আগে একটা কথা আছে যে আগে দর্শনদারি তারপরে গুণ গুণ বিচারি। বিচারি। তো আসলে বাংলাদেশে এই দর্শনদারি দরকার হয়, এই কারণে অবশ্যই। স্যুট-টুট পরা। কিন্তু অ্যাকচুয়ালি আমার মতো ক্যাজুয়াল পারসন আমি অফিস মেইনটেইন করি। আমার অফিসের অ্যা স এনি পারসন কে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে আমার অফিসে আসলে আমি কিভাবে তাদেরকে মেইনটেইন করি। আমি তাদের সাথে কিভাবে কথা বলি, তাদের সাথে আমার যে মানে রিলেশনটা, তাদের রিলেশনটা, তা আসলে এটা তো ভালো লাগে। আমি জানি না এটা রাইট কি রং নাকি এগুলো চিন্তা করি না। আমার ভালো লাগে আমি করে রাখছি এরকমভাবে। এখানে আমার কোনো আ মানে এরকম নাই যে কোনো রুলস করে রাখছি যে এইভাবে আমি চালাবো। আমার এটা ভালো লাগে আমি এভাবে করি এবং এই ফ্রেন্ডলি পরিবেশটা আমার পছন্দ এবং সব জায়গায় থাকা উচিত। এতটা আসলে গা ঘোটা অবস্থায় বা একদম নিয়ম-কানুন বস বা হচ্ছে স্যার এরকম ব্যাপারটা, এগুলা আমার আসলে পছন্দ না। আমার আসলে মনে হয় যে যারা বিজনেস ওনার আছেন,
বা যারা মানে ওনারশিপ দিয়ে থাকেন, তাদের আসলে এমপ্লয়ি ফ্রেন্ডলি এরকম একটা এনভায়রনমেন্ট দেওয়া ওনারশিপ উচিত? বলতে এখানে লিডারশিপ আমি বলি। যে আমার অবশ্যই। মধ্যে যদি লিডারশিপ ইয়ে থাকে তাহলে আমি কি করব? লিডারের কাজ সবাইকে নিয়ে কাজ করা, তাই না? তো সেটাই ট্রাই করি। শুধুমাত্র এটা বলব না যে আমি ব্লেম দিলাম, "তুমি এটা পারো না, ও এটা পারো না, এটা করলা না কেন, এটা করলা না কেন?" কিন্তু অ্যাকচুয়ালি এটা করার পেছনে যদি আমি এইটুকু করি যে আ ঠিক আছে এটা হয় নাই বা এটা হয় নাই, এটাকে এইভাবে করা উচিত। হু, হু। এভাবে চাইলেই করা যায়। সময় নষ্ট না করে এটাই করা যায় তাইলে। এভাবে ট্রেন আপ করলে দেখা যায় আস্তে, আস্তে টিমও বুঝে যায় আসলে কিভাবে কাজ করা। আর বোধহয় দিন শেষে আউটপুটটাও বেশ ভালো আসে অবশ্যই এটা প্রেশারের থেকে। আউটপুট তো অবশ্যই বেস্ট আসে। আর সবচেয়ে বড় কথা আমি মনে করি যে একটা ছেলে বা একটা মেয়ে আমার অফিসে তার প্রাইম টাইমটাই দিচ্ছে। অবশ্যই। তার লাইফের প্রাইম টাইমটা আমার এখানে দিচ্ছে। তো তার প্রাইম টাইমটা যাতে ভালো হয়, এনজয়েবল হয়, কাজটা যাতে এনজয়েবল হয়, নিজের মনে করে কাজ করতে পারে। এই ফিলটা পাওয়াটা দরকার আছে। অফ আসলে কোর্স। কারণ যদি ওই যে একটা কথা ছিল যে ফ্রিডম নাই। হু, সেই হু। ফ্রিডম যাতে তাই একটু হলেও ফিল করতে পারে যে না একটু হলেও আমার ফ্রিডম ফ্রিডম আছে আছে। এখানে। অনেক সিরিয়াস কোয়েশ্চেন হয়েছে ভাইয়া। আমিও অনেক ইনফরমেশন গ্যাদার করেছি। আমাদের দর্শক যারা আছেন নিশ্চয়ই তারাও অনেক ইনফরমেশন পেয়েছে বিজনেস সম্পর্কে। আচ্ছা, এবার একটু আমরা র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেন এ চলে যাব। ওকে, স্টার্ট। প্রফিট নাকি প্যাশন? প্যাশন, মানি নাকি ফেম? মানি, অনলাইন নাকি অফলাইন? অনলাইন। বোথ অ্যাকচুয়ালি। ওকে। স্টার্টআপ নাকি কর্পোরেট? স্টার্টআপ, লোকাল নাকি গ্লোবাল? গ্লোবাল, হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক? স্মার্ট ওয়ার্ক, টিম নাকি সোলো? টিম অবশ্যই। ওকে। লাস্ট কোয়েশ্চেন। ওয়ান ওয়ার্ড ফর সাকসেস। ডেডিকেশন, লেগে থাকা। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমি অনেক কিছু জানতে পারলাম এবং আশা করি আমাদের দর্শকরাও অনেক কিছু জানতে পারলেন বিজনেস নিয়ে। না অবশ্যই আমারও অনেক ভালো লাগলো। আসলে এটাই তো একটা ওই যে বলে না যে লেজার টাইম যে আমারও সারাদিন বিজনেস নিয়ে ব্যস্ত থাকি। সেখানে আসলে ২ টা কথা বলা এবং একটা অনুষ্ঠানে আসা, কথা বলা এটাও ভালো লাগলো। আশা করি যারা যে ধরনের কথা হইছে বা যে ধরনের বিজনেস সবাই উপকৃত হবে। আমি চাই আসলে বিজনেসম্যান বাংলাদেশে আসুক এবং ভালো বিজনেসম্যান আসুক। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। আমরা ইনশাআল্লাহ, দর্শকদের জন্য আরো ভালো কিছু উপস্থাপন করতে পারব। ইনশাআল্লাহ। তো দর্শক, এতক্ষণ গল্প করছিলাম মেহেদী ভাইয়ের সঙ্গে। আশা করি আপনাদের আমি অনেক বিজনেস নিয়ে ইনফরমেশন দিতে পেরেছি। দেখা হবে পরবর্তী কোনো শোতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।